বসার ঘরে ঢুকে মাথা থেকে পাগড়িটা খুলে বিছানায় তাকাতে দেখি বউ দুহাতে শক্ত করে পেট চেপে ধরে বসে আছে। তার মুখে স্পষ্ট ফুটে উঠেছে প্রচন্ড ব্যথায় কুঁকড়ে যাচ্ছে, শুধু চিৎকার করতে পারছে না। তাড়াতাড়ি তার পাশে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনার কি খুব কষ্ট হচ্ছে? মেয়েটা প্রচন্ড শক্ত করে আমার হাত চেপে ধরল, কাপা কাপা গলায় বলল, আমায় একটু গরম পানি এনে দিতে পারবেন? ওয়াটার ব্যাগ বা বোতল করে। আচ্ছা, আমি নিয়ে আসছি। আমি দ্রুত রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে আসলাম। বিয়ে বাড়ির জন্য বাসায় মানুষ ভরা থাকার কথা থাকলেও আজ আমাদের বাড়িতে খুব বেশি মানুষের সমাগম নেই। এর কারণটা একটু পরেই বলছি। যদিও বা কয়েকজন আছে, তারা নিজেদের রুমের মাঝে নিজেকে গুটিয়ে নিয়েছে। বাসায় মাঝে মাঝে আসা হয়, এই জন্য কোথায় কি রাখা আছে ঠিক বলতে পারবো না। তাই ওয়াটার ব্যাগ খোঁজার পেছনে সময় নষ্ট না করে হাতের কাছে একটা কাচের বোতল ছিল, সেটাতেই পানি ভরে নিয়ে আসলাম। মেয়েটা আমার হাত থেকে বোতলটা নিয়ে পেটের মাঝে চেপে শুয়ে পড়ল, কিন্তু ব্যথা যেন কিছুতেই কমছে না। কিছুটা সময় যাওয়ার পর ধীরে ধীরে নিস্তেজ হয়ে শুরু করলো। হয়তো ব্যথা কিছুটা কমেছে। এতক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক চোখে মেয়েটির দিকে তাকিয়েছিলাম। কি অসহ্য যন্ত্রণা সহ্য করছে চুপচাপ। নারী জাতির মাঝে এই অসহ্য যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আছে জন্যই হয়তো তারা সভ্যতার জন্ম দেয়। আমি তার পাশে বসলাম। ব্যথা কমলো কিছুটা। মেয়েটা করুণ চোখে আমার দিকে তাকালো। মুখে হালকা ছিপছিপে পানি জমে আছে। দুইবার মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। যদি কিছু মনে না করেন, তবে আমি পানির বোতলটা ধরছি। আপনি ঘুমানোর চেষ্টা করুন। তাতে সারাদিন অনেক কিছুর মাঝেই ছিলেন। মেয়েটা সম্মতিসূচক মাথা নাড়াল। মেয়েটি আমার অরুতে মাথা দিয়ে শুয়ে আছে। কিছু সময়ের মাঝেই মেয়েটি একেবারে নিশ্চুপ হয়ে গেছে। মনে হচ্ছে ব্যথা কমে গেছে, তাই ঘুমিয়ে পড়েছে। বোতলের মাঝে পানিগুলো শীতল হয়ে আছে। এদিকে বসে থাকতে থাকতে কোমরেও খিল ধরে আছে। মেয়েটার মাথাটা বালিশে দিয়ে কি আমি শুয়ে পড়ব? না, থাক, আর কিছুটা সময় যাক। এখন সরাতে গিয়ে যদি জেগে যাই। এমনটা ভাবতে ভাবতেই আমি কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। এই যে শুনছেন, কথাগুলো কানে আসায় চোখ মেললাম, কিন্তু চোখ মেলে নিজেকে অদ্ভুত এক ব্যথার রাজ্যে বন্দি দশায় খুঁজে পেলাম। সেদিকে বসেছিলাম, আর এর মাঝে কোমরের অবস্থা। আমার মুখ দিয়ে প্রথম যে কথাটা বের হলো সেটা হচ্ছে, ও শিট। কি হলো? আমার কোমর। আমার কোমর খিল ধরে আছে, আমি উঠতে পারছি না। আমি আপনাকে ধরছি, দাঁড়ান। আপনার ব্যথা কমেছে? এখন নেই তেমন। আচ্ছা, তাহলে ধরুন। মেয়েটার সাহায্য নিয়ে কোনো রকমে উঠে দাঁড়ালাম। আপনি কি বোকা নাকি? কেন? আমি আবার কি করলাম? আপনি সারা রাত বসে কাটিয়ে দিলেন। আমি যখন ঘুমিয়ে পড়েছি, তখন আপনিও ঘুমিয়ে পড়তেন। ঘুমাতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম যদি আপনার ঘুম ভেঙে যায়, আবার যদি ব্যথা শুরু হয়, তাই আর সরানো হয়নি। এখন যে নিজেই ব্যথায় কাতরাচ্ছেন, আপনার চোখে আমি যে ব্যথার আবেশ দেখেছি, সেই ব্যথার তুলনায় কম আছে। সকাল হয়ে গেছে। আপনার আম্মু ডাকতে এসেছিল। আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন। আমি বাইরে গেলাম। মেয়েটি চলে যাচ্ছে। আমি আবার পেছন থেকে ডাকলাম, কিছু বলবেন? আমি আমার আম্মু আব্বুর একমাত্র ছেলে। এটা তো জানেন, তাই না? হ্যাঁ। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আজকের পর থেকে যাতে তারা কখনো মেয়ে সন্তানের অভাব বুঝতে না পারে। মেয়েটি মাথা নিচু করে হ্যাঁ বলে চলে গেল। এতক্ষণ উপদেশ দিতে ব্যস্ত ছিলাম, তাই বুঝতে পারিনি। কিন্তু আমার কোমর এখনো ভালো হয়নি। তখন থেকে মেয়েটি বলে যাকে সম্বোধন করে যাচ্ছি, উনি আমার অর্ধাঙ্গিনী। ওনার নাম অবন্তী। বিয়ের আগে শুধুমাত্র একবার ওনার ছবি দেখেছিলাম, তারপর আর না করতে পারিনি। কি হয়েছে? খাওয়া বাদ দিয়ে বসে বসে কি ভাবছিস? আম্মুর কথায় মাথা তুলে আম্মুর দিকে তাকালাম। তেমন কিছু না, খেতে ইচ্ছে করছে না। বিয়ে তো হঠাৎ করেই হয়ে গেল। এখন বড়কের একটা অনুষ্ঠান তো করতেই হবে। আত্মীয়রা সবাই আছে। সুমন, কি বলো? কবে অনুষ্ঠান করলে ভালো হয়? আমি এবার আব্বুর দিকে তাকালাম। কিছুক্ষণ আম্মু আব্বুর নিজেদের মাঝে কথা বলবে, এরপর সিদ্ধান্তহীনতায় ভুগতে সময় আমায় জিজ্ঞেস করবে। সবসময় এমনটাই হয়, কিন্তু আজ এত তাড়াতাড়ি জিজ্ঞেস করবে, এটা আমার ভাবনাই ছিল না। আমি তো বেশি ছুটি নিয়ে আসিনি। আমায় দু একদিনের মাঝে আবার চলে যেতে হবে, নয়তো কলিগের ওপর অনেক প্রেশার পড়বে। তাহলে আমরা তো হারিয়ে যাচ্ছি না। কিছুদিন যেতে দাও, তারপর আমরা অনুষ্ঠান করব। অবন্তীকে সাথে নিয়ে যাবি? উনি নতুন বউ, কিছুদিন বাসাতেই থাক, পরে সময় করে নিয়ে যাব। অবন্তী বেডে বসে জহির রায়হানের বরফ গলা নদী বইটা পড়ছে। ওকে পড়তে দেখো। আমি কিছু না বলে বাইকের চাবিটা নিয়ে বের হব। তখন অবন্তী বলল, ধন্যবাদ। আমায় বললেন, হ্যাঁ। হঠাৎ ধন্যবাদ কেন? এই যে, আপনি আমায় নিয়ে যাচ্ছেন না তাই। আমি কখনো বাসা থেকে দূরে থাকিনি।
ওখানে গেলে তো আমি মরেই যেতাম। আমি মুচকি এসে বললাম, পরে যদি স্বেচ্ছায় যেতে চান, তখনও কিন্তু নিয়ে যাব না। আমি কখনো যেতেই চাইব না। কিন্তু আপনি এখন কোথায় যাচ্ছেন? বাইরে একটু কাজ আছে। বিকেলের দিকে বাসায় ফিরলাম। রুমে কেউ ছিল না। তাই শপিং ব্যাগগুলো বেডের মাঝে রেখে বারান্দায় আসলাম। হঠাৎ রুমের ভেতর থেকে উচ্ছ্বাস ভরা হাসির শব্দ কানে আসলো। একটা ব্যাগে চকলেট ছিল। মনে হচ্ছে অবন্তী সেটাই খুঁজে পেয়েছে। ইচ্ছে করেই আরো খানিকটা পরে রুমে আসলাম। ততক্ষণে অলরেডি ৩-৪টে চকলেট শেষ হয়ে গেছে। বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে আমি অবাক চোখে অবন্তীর দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে ৫ বছরের ছোট্ট একটা মেয়ে বসে বসে চকলেট খাচ্ছে। হঠাৎই অবন্তীর নজর আমার দিকে পড়ল। আপনি এতগুলো আমার জন্য নিয়ে আসছেন, তাই না? অবন্তীর এমন হাসি হাসি মুখ দেখে কিছুটা মজা করতে ইচ্ছে হলো। কই না তো, এগুলো তো আমার বন্ধু কিনেছিল ওর বইয়ের জন্য। আমার বাসায় পৌঁছে দিতে বলেছে। এই মুহূর্তটা অবন্তীর মুখ দেখার মতো হয়েছে। একদম ভ্যাবাচাকা খেয়ে গেছে। কিন্তু আমি ভেবেছি এগুলো আমার জন্য এনেছেন। তাই জন্য কয়েকটা খেয়েও নিয়েছি। কি বলছেন? এখন তো ও আমাকে বকবে। এখন কি করবেন? কি আর করার? আপনার পেট কেটে সব চকলেট বের করতে হবে। মেয়েটা সহজ সরল এটা জানতাম। কিন্তু এতটা সহজ সরল সেটা বুঝতে পারিনি। আমার কথাটা সিরিয়াসলি নিয়েছে। দু চোখে পানি টলমল করছে। আচ্ছা, কান্না করতে হবে না। আপনি খেয়ে নেন, আমি নতুন করে কিনে দিয়ে আসবো। এক মুহূর্তে চোখে টলমল ভাব উধাও হয়ে গেল। সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে ফেসবুকিং করছি। হঠাৎ অপরিচিত একটা আইডি থেকে কয়েকটা পিক আসলো, যেগুলো দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কিন্তু অবন্তীকে তো এমন মনে হচ্ছে না। ঠিক সেই সময় পেছনে অবন্তীর কণ্ঠ, আম্মু আপনাকে খেতে রাখছে। আমি অবাক চোখে অবন্তীর দিকে তাকিয়ে রইলাম। অবন্তীও কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? অবন্তীর থেকে চোখ সরিয়ে নিলাম। কই না তো। আপনি গিয়ে খেয়ে নিন, আমি পরে খাবো। অবন্তী কিছুক্ষণ দাঁড়িয়েছিল, এরপর চলে গেল। আমি দ্রুত ছবিগুলো দেখতে লাগলাম। কিন্তু কিছুতেই মাথায় কিছু ঢুকছে না। ওর যদি কোনো ছেলের সাথে সম্পর্ক থাকতো, তবে অবশ্যই আমায় বলতে পারতো। কিন্তু পরক্ষণে মনে পড়ল, গতকাল তো অবন্তী খুব অসুস্থ ছিল। মাথা প্রচণ্ড ধরেছে। কোনো কিছু নিয়ে অল্প প্রেশার নিলেই মাথা প্রচণ্ড ব্যথা করে। বালিশ মাথার উপর রেখে শুয়ে আছি। আপনি এভাবে শুয়ে আছেন কেন? মাথার উপর থেকে বালিশ সরালাম। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। আমি কি মাথা টিপে দেব? না থাক, সেটার দরকার হবে না। আচমকাইকে মনে করে তাড়াতাড়ি উঠে বসলাম। আপনি এখানে আমার সামনে এসে বসুন। আমার এমন আচরণে অবন্তী কিছুটা অবাক হলো, কিন্তু কিছু না বলে আমার সামনে এসে বসলো। কিছু বলবেন? দেখুন, আমাদের তো পারিবারিকভাবে বিয়ে হয়েছে। হ্যাঁ, আমরা দুজন দুজনকে চিনতামও না, জানতামও না। হ্যাঁ, আচ্ছা, আপনার জীবনে এমন কিছু কি আছে যেটা আপনি আমায় জানাতে চান? যদি এমন কিছু থাকে তবে আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। আমি কিছু মনে করব না। অবন্তী বিস্ময়কর দৃষ্টিতে আমার দিকে তাকালো। এরপর আনমনে কি সব ভাবতে লাগলো। আমি অধীর আগ্রহে অবন্তীর মুখের দিকে তাকিয়ে আছি। একটা কথা আপনাকে জানানো উচিত। আমার আগ্রহ ক্রমশই বাড়তে লাগলো। কি কথা? বলুন তাড়াতাড়ি। আপনি এত ছটফট করছেন কেন? বলছি তো। নিজেকে কিছুটা কন্ট্রোল করে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি বলুন। গত বছর আমাদের কলেজ থেকে ট্যুরে গেছিলাম। সেখানে আমরা ৩ দিন ছিলাম। তারপর যেদিন যাই সেদিন একটা ছেলে সবসময় আমার পেছনে পড়েছিল। অবন্তী ধীরে ধীরে কথাগুলো বলছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যেন কোনো হরর গল্প শুনছি। ক্রমশ গল্পের ভেতরে চলে যাচ্ছি, মনে হচ্ছে এই বুঝি কোনো টুইস্ট আসবে। হঠাৎ সামনে ভূত চলে আসবে, আমি ভয়ে কুঁকড়ে যাব। তারপর কি হলো? আপনি থামলেন কেন? রুমে ফ্যান দেওয়া আছে, তাছাড়া চারদিকে তো গরমও না। তবু আপনি এভাবে ঘামছেন কেন? কপালে হাত দিয়ে দেখলাম আসলে আমি ঘেমে যাচ্ছি। হয়তো হালকা জ্বর চলে আসে, তাই ঘেমে যাচ্ছি। আমি ওষুধ নিয়ে আসি। অবন্তী উঠে ওষুধ নিতে যাচ্ছে, আমি ওর হাত ধরে আবার বসালাম। ওষুধ লাগবে না, আপনি আগে পুরোটা শেষ করুন। কি পুরোটা শেষ করব? যেটা বলতে শুরু করলেন। ও, ছেলেটা পরের দিনও সারাদিন আমি যেখানে যেখানে গেছি আমার পিছনে পিছনে গেছে। এরপর আমরা সব বন্ধু মিলে ওকে এমন মার দিছি, পরের দিন থেকে আমাদের ধারে কাছে ওকে দেখিনি। ঠিক এই মুহূর্তে আমি হাসবো নাকি কান্না করব সেটা বুঝে উঠতে পারছি না। নিজেকে কিছুটা শান্ত করে দীর্ঘ একটা শ্বাস নিয়ে বললাম, আপনার কেন মনে হলো এটা আমায় জানানো দরকার? অবশ্যই এটা আপনার জানা উচিত। কেন সেটা? যাতে আপনি আমার সাথে উল্টাপাল্টা কিছু করার সাহস না পান, তাই। অবন্তী হাসতে হাসতে উঠে গেল। এরপর কিছু একটা নিয়ে রুমে আসলো। হাতে কি ওটা? পেইন কিলার ক্রিম।
আপনার তো মাথা ব্যথা করছে? ওহো, হ্যাঁ। আপনি শুয়ে পড়ুন, আমি কপালে ক্রিম লাগিয়ে দিচ্ছি। আমি অবন্তীর দিকে তাকিয়ে মনে মনে বলছি, যে অসুখ দিল, সে ওষুধ দিচ্ছে, এতে কি আসলে অসুখ ভালো হবে? আপনি কি কিছু বললেন? না, আমি আবার কি বলবো? আমি শুয়ে পড়ছি। মাথায় কেউ একটু হাত বুলিয়ে দিলে অদ্ভুত ঘুম পায়। আমি প্রায় মাথা ব্যথা ভুলে ঘুমাতে বসেছি, তখন আম্মু রুমে আসলো। মাথা কি খুব বেশি ব্যথা করছে? জ্বর আসছে? জ্বর আসেনি, তবে আসতে পারে। তুই খাবি কখন? খাবো না হয়তো। কেন? খেতে ইচ্ছে করছে না। ঢং করবি না। মেয়েটা তোর জন্য না খেয়ে আছে। ঢং বাদ দিয়ে তাড়াতাড়ি খেয়ে নে দুজনেই। কথাটা যেন আমায় বৈদ্যুতিক শক দিল। আমি অবন্তীর দিকে তাকালাম। আম্মু এতক্ষণে চলে গেল। এভাবে তাকানোর কি আছে? আপনি খাননি কেন? আপনি সহ একসাথে খাবো তাই। কিন্তু কেন? বাসায় আম্মু বলে দিয়েছি আপনাকে ছাড়া না খেতে। আচ্ছা ঠিক আছে, আপনি খাবার রেডি করুন, আমি আসি। অবন্তী মুচকি এসে বেরিয়ে গেল। আমি তার চলে যাওয়া দেখছি। মেয়েটা আসলে ভালো না গিয়ে ভালোর অভিনয় করছে। আমি তো তাকে সবকিছু আমার সাথে শেয়ার করতে বললাম, কিন্তু তখনও তো কিছু বলল না। উফ! এসব নিয়ে ভাবতে ভাবতে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। রাতে খাওয়া শেষ করে এসে শুয়ে পড়লাম। আমার কিছু সময় পরে অবন্তী রুমে আসলো। আপনার বন্ধুর বইয়ের জন্য চকলেট কিনে দিবেন কবে? কাল দিব। ড্রেসগুলো কি ওনার জন্য? না, ওগুলো আপনার জন্য। সত্যি? মেয়েটার এক মুহূর্ত শুয়ে না থেকে তখনই উঠে ড্রেসগুলো দেখতে শুরু করলো। এখন কতটা রাত সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু কারো হাসির শব্দে ঘুম ভেঙে গেল। হাসিটা অবন্তীর। পাশ ফিরলাম, কিন্তু অবন্তী নেই। দোহাতে চোখ মুছে চারিদিকে তাকালাম, আর হাসির শব্দ কই থেকে আসছে সেটাই বোঝার চেষ্টা করলাম। হাসিটা বারান্দা থেকে আসছে। মনে হচ্ছে কারো সাথে ফোনে কথা বলছে। কিন্তু এত রাতে কার সাথে এত হেসে হেসে কথা বলছে? তাহলে কি ওই ছেলেটা ঠিক? এমন হাজারো প্রশ্ন একের পর এক মনের মাঝে ঝড় তুলতে লাগলো। মাথার উপর অদ্ভুত এক বোঝা চেপে যাচ্ছে। আমি কি উঠে গিয়ে ওর সাথে কথা বলবো? ফোনের ওপাশে গিয়ে সেটা কি জিজ্ঞেস করব? কার সাথে এত হেসে হেসে কথা বলছে এত রাতে, সেইটাই কি জানতে চাইবো? নানান সব প্রশ্ন ভরে যাচ্ছে মনে। এই যে উঠুন, আর কত ঘুমাবেন? ঘুম ঘুম চোখ খুললাম। অবন্তীর মায়াবী চেহারা চোখের সামনে। তাকিয়ে না থেকে তাড়াতাড়ি উঠে পড়ুন, 10টা বেজে গেছে। আর কিছু সময় ঘুমাই। আপনার বন্ধু কল করছিল সকালে। বলল আজ নাকি আমাদের দাওয়াত আছে ওনার বাসায়। হুম। কই? আপনি তো আমায় বলেননি। মনে ছিল না। উনি তাড়াতাড়ি যেতে বলছে। আচ্ছা, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিন। অবন্তী একটু পরে আবার ডাকতে লাগলো। রাতে ঘুমাতে দেয়নি, এখন আবার জ্বালাচ্ছে। কি হয়েছে? সমস্যা কি? দেখছে না ঘুমাচ্ছি। বারবার ডাকার কি আছে? ধমক দিয়ে কথাগুলো বললাম। আমার কথা শেষ, কিন্তু অবন্তী কোনো কথা বলছে না, শুধু অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ওর মাঝে চোখ ছলছল করতে শুরু করে দিল। মেয়েদের একমাত্র অস্ত্র, যেটা পারমাণবিক বোমার থেকেও বেশি ভয়ঙ্কর। অবন্তী তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেল। একজন মানুষের মস্তিষ্ক প্রতিদিন কয়েক সেকেন্ডের জন্য নাকি কাজ করা বন্ধ করে দেয়। মানুষ সেই সময়টা যত সব আবোল তাবোল কাজ করে, সেই কাজের জন্য পরবর্তীতে আবার আফসোস করে। আমার মনে হয় এইমাত্র আমার সাথেও সেটাই হলো। নিজের ব্যবহারের জন্য নিজেকেই খারাপ লাগছে। এভাবে না বললে পারতাম। ধ্যাত, আর ঘুমাবো না। উঠে ফ্রেশ হয়ে রুমের বাইরে আসলাম। আম্মু, অবন্তী কই? ছাদে গেল দেখলাম। এই অসময়ে ছাদে কেউ যায়? আচ্ছা ঠিক আছে, আমি ছাদে যাচ্ছি। ছাদের এক কোণা থেকে অদ্ভুত এক শব্দ ভেসে আসছে। বুঝতে বাকি রইল না যে অবন্তী এখানে বসে কান্না করছে। আপনি এখানে কি করছেন? আমার কথা শুনে নিজের চোখের পানি মুছে নিল। কিছু না, এমনিতেই বসে আছি। অবন্তীর পাশে বসলাম। আপনার হাতটা একটু ধরি। না। তবু অবন্তীর হাত ধরলাম। খুব খারাপ লেগেছে তাই না? অবন্তী কোনো কথা বলছি না। আমি ঠিক বুঝতে পারিনি। হঠাৎ করে যে এমন রেগে যাব সেটা কখনো কল্পনাও করিনি। আমারই দোষ। আপনি ঘুমাচ্ছেন দেখেও আমি বারবার ডেকে যাচ্ছি। কিন্তু আমারও দোষ না। আপনার বন্ধু বারবার ফোন দিয়ে যাচ্ছে। সব দোষ ওই বেটার। আপনার কোনো দোষ নেই। ওর বাসায় গিয়ে ওকে মারব। আপনি এখন তো কান্না থামান। আমি সেই কখন থেকে আপনার সাথে বাইরে যাবার জন্য সেজেগুজে বসে আছি, কিন্তু আপনি আমায় বকা দিলেন। সেজেগুজে কথাটা শুনে অবন্তীর দিকে ভালো করে তাকালাম। মেয়েটাকে অন্য দিনের থেকে অসম্ভব মায়াবী লাগছে। বিয়ের দিনও এত সুন্দর দেখায়নি। চোখে কাজল পড়েছিল, যেটা কান্নার পানিতে চারিদিকে লেপটে গেছে। সেটা দেখতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। ঠিক একটা বাচ্চা মনে হচ্ছে। আচ্ছা বাবা, আর ভুল হয়েছে। চলুন, আপনি আবার চোখে কাজল পরবেন, ততক্ষণে আমি রেডি হয়ে যাব। আমি আর কোথাও যাব না। আমি বাবাকে কল দিয়ে বলবো আমায় নিয়ে যেতে। এই যা।
আমি ওর উপর রাগ দেখিয়েছি এ কথা আম্মু জানতে পারলে আমায় আস্ত রাখবে না। শুনুন না, আমি কিছু শুনবো না। কান্না এখন কিছুটা কমেছে, কিন্তু একটু পর পর নাকে টানাটানি ঠিকই আছে। 10টা চকলেট কিনে দেব। অবন্তী এবার আমার দিকে তাকালো। মনে হচ্ছে কাজ কিছুটা হয়েছে, আর একটু লোড ধরাতে হবে। আচ্ছা ঠিক আছে, 20টা চকলেট, সাথে আইসক্রিমও দিতে হবে। এই মেয়ে দেখে আমার থেকেও এক ধাপ এগিয়ে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এখন চলুন। রুমে এসে অবন্তী প্রথমে ওয়াশরুমে গেল, কিন্তু যাওয়ার আগে ফোনটা বেডের উপর রেখে গেল। ফোনটা চোখে পড়তেই আমার মাথায় গতরাতের কথা চলে আসলো। আমি কি ফোনটা চেক করব? এটা কি ঠিক হবে? আমারই তো বইয়ের ফোন, আমি চেক করতেই পারি। যতই বউ হোক, প্রত্যেকের পার্সোনাল লাইফ আছে। কিন্তু চেক না করলে আমি সত্যিটা জানবো কিভাবে? যখন ভাবতে শুরু করি, একটার পর একটা ভাবনা মাথায় ঘুরপাক খায়। শেষে কিছুই হয়ে ওঠে না। আমাদের জীবনের সাফল্যের পথে সব থেকে বড় বাধা আমার মতে কনফিউশন। আমরা কোনো কাজের আগে কনফিউশনে এমনভাবে জড়িয়ে যাই যে ওই কাজের সফলতা পাওয়া তো দূর, কাজটাই করা হয় না। এতক্ষণে হিজিবিজি ভাবতে ভাবতে অবন্তী চলে এসেছে। আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিন। হুম। মাথা নিচু করে নিজেকে বকতে বকতে ওয়াশরুমে ঢুকলাম। আজ দাওয়াত ছিল রাফির বাসায়। রাফি আর তিথি দুজনে আমার বেস্ট ফ্রেন্ড। তারা লুকিয়ে লুকিয়ে কখন প্রেম করছে জানতে পারিনি। পরে যখন তারা বিয়ে পর্যন্ত পৌঁছে যায় তখন আমায় জানায়, দোস্ত, তোর বউ কিন্তু খুব সুন্দর। অবন্তী আয়নের সাথে বসে খেলছে। এই ফাঁকে তিথি আমায় অন্য রুমে এসে এই কথাটা বলল। হুম, অনেক সুন্দর। মেয়েটা কত কিউট। কিউট তো বটেই। আচ্ছা দোস্ত, একটা কথা বল আমায়। কি কথা? অবন্তীকে খুব ভালো করে দেখে আয়, তারপর বলছি। তিথি আমার দিকে অবাক চোখে তাকিয়ে কিছু না বলে রুমে গেল। একটু পরে আবার চলে আসলো। দেখে আসলাম। এখন কি বলবি বল? নিজেই নিজেকে প্রশ্ন করছি, তিথির সাথে সব শেয়ার করা ঠিক হবে কিনা। কি হলো, কিছু বল। মেয়েটা অনেক মায়াবতী না? এটা দেখতে পাঠালি আমায়? তাছাড়া কি? আমার বউ তোর থেকে সুন্দর এটাই তোকে দেখালাম। তোর বউ সুন্দর সেটা তো আগেই দেখছি। যত্ত সব। তিথির রুম থেকে বের হয়ে গেল, কিন্তু আমি আমার কথাগুলো শেয়ার করার মতো কাউকে পাচ্ছি না। তিথি শোন, আমার বউকে দেখে কি মনে হয় ওকে বিশ্বাস করা যায়? তিথি তখন দরজায় হাত দিয়ে দাঁড়িয়ে আমার দিকে অপলক তাকিয়ে আছে। হঠাৎ কি ভেবে আমার দিকে দ্রুত আসলো। তোদের মাঝে কি কোনো সমস্যা চলছে? ঠিক সমস্যা না, তবে আমি ঠিক বুঝে উঠতে পারছি না আমার বউকে বিশ্বাস করা ঠিক হবে কিনা। তোরা তো দীর্ঘদিন ধরে সংসার জীবনে আছিস, তোদের অভিজ্ঞতা অনেক। তাই যদি তোদের অভিজ্ঞতা থেকে আমায় কিছুটা সাহায্য করিস। তোর বউকে দেখে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, কিন্তু সবার মন তো তার চেহারা দিয়ে বোঝা যায় না। তোর সাথে কি কোনো ধরনের সন্দেহমূলক আচরণ করছে? আমার সাথে কোনো সন্দেহমূলক আচরণ করেনি। তবে দাঁড়া, তোকে একটা জিনিস দেখাই। ফোন থেকে সিক্রেট ফাইলে গিয়ে পিকগুলো বের করলাম। তিথি ছবিগুলো দেখেই থ হয়ে গেল। এগুলো কি? তুই এগুলো কোথায় পেয়েছিস? আমায় একটা ছেলে দিয়েছে। বলেছে অবন্তী নাকি ওর প্রেমিকা। ছবিগুলো কি কোনোভাবে এডিট করা মনে হচ্ছে তোর? এগুলো এডিট করা লাগছে না। যদিও বা এডিট হয়, তবে সেগুলো খুবই সূক্ষ্ম হাতের কাজ। এভাবে একটা ছেলেকে জড়িয়ে ধরে ছবি, সত্যি এটা বিস্ময়কর। কিন্তু অবন্তীকে দেখে তো এমন কিছু মনে হচ্ছে না। এখন তুই বল, আমি কি করব? তুই বরং এক কাজ কর। কি কাজ? তুই অবন্তীর সাথে সবটা শেয়ার কর। ওকে দেখা এগুলো, তারপর দেখ ও কি বলে। তিথিদের বাসায় খাওয়া করে কিছুটা সময় কাটিয়ে ঠিক সন্ধ্যার সময় বাসার পথে বাড়ি জমালাম। রাস্তায় হঠাৎই অবন্তী বাইক থামাতে বলল। কি হলো? এখানে থামাতে বললে কেন? আমরা তো বাসার কাছেই চলে এসেছি, তাই না? হ্যাঁ। আপনি যে আমায় চকলেট দিতে চাইলেন, সেটার কি হবে শুনি? বাসায় কি দোকান আছে যে ওইখান থেকে কিনে দিবেন? আজ দিতেই হবে। কাল দিব। আমার আজকেই লাগবে, নয়তো কান্না করে দিব। এই, আপনি কি বলুন তো, কিছু হলে কিনা কান্না জোরে বসেন? আমার কথায় অবন্তী বাইক থেকে নেমে হাঁটতে শুরু করলো। কি হলো? কোথায় যাচ্ছেন? বাসায়। চকলেট নিবেন না? না, আমার কিছু লাগবে না। তাহলে বাইকে উঠুন। এভাবে হেঁটে যাচ্ছেন কেন? আমি হেঁটেই যাব। অবন্তীর সামনে সামনে হাঁটছি আর আমি পিছন পিছন বাইক নিয়ে আসি। বাইক নিয়েও মেয়ে মানুষের পেছনে পেছনে হাঁটতে হচ্ছে। নিজে নিজের ধৈর্যের প্রশংসা না করে পাচ্ছি না। একটু পরপরই হর্ন দিচ্ছি, কিন্তু ফিরেও তাকাচ্ছে না। এভাবে চলবে না। আমি বাইক নিয়ে ওখানে ওকে রেখেই চলে আসলাম, কিন্তু বাসার সামনে এসে দোটানায় পড়ে গেলাম। বাসায় ঢুকলে আম্মু জিজ্ঞেস করবে অবন্তী কোথায়। আর একা একটা মেয়ে রাস্তায় হাঁটছে, কেউ যদি কিছু বলে তাহলে আবার কান্না করে পুরো নদী বানিয়ে দিবে।
দেশে তো আদর্শ ছেলের অভাব নেই। রাস্তায় একা একটা মেয়ে চুপচাপ হাঁটতে দেখলেই সঙ্গ দিতে চলে আসে। আবার বাইক নিয়ে চললাম সেই রমণীর কাছে। পুরুষ এমন একটা জাতি যার জীবন চক্র চলে নারীকে কেন্দ্র করে। কখনো মা, কখনো বউ, আবার কখনো মেয়ে। পুরুষ তাদের মানসিক শান্তি খুঁজতে এই তিন নারীর কাছে বারবার ফিরে যায়। পুরো রাস্তা খুঁজলাম, যেখানে রেখে চলে আসি সেখান পর্যন্ত, কিন্তু অবন্তীকে কোথাও পেলাম না। প্রচন্ড চিন্তা মাথায় জমেছে। মেয়েটা এটুকু সময়ের মাঝে আবার কোথাও উধাও হলো। আবার সেই রাস্তায় বাসা পর্যন্ত আসলাম, কিন্তু কোথাও পেলাম না। তৃতীয়বার যখন আবার খুঁজতে বের হলাম, তখন রাস্তার পাশে অবন্তীকে বসে থাকতে দেখলাম। কই গিয়েছিলেন আপনি? আমি কতক্ষণ ধরে আপনাকে খুঁজলাম। জানি, আমি দেখেছি আপনাকে বাইক নিয়ে যাওয়ার দিকে। আজব, আপনি দেখলেন কিন্তু ডাকলেন না কেন? আমি কি আপনাকে বলেছিলাম আমায় ছেড়ে যেতে? আপনি নিজে থেকেই ছেড়ে গেলেন। তাই আপনি নিজেই খুঁজে বের করুন। মামা, এই যে আপনার ফুচকা। পাশের ফুচকলার মায়া এসে এক প্লেট ফুচকা এগিয়ে দিল। আমি ফুচকা অর্ডার করিনি তো, আমি করেছি। আঙ্কেল আমাকে দিন। আর আপনি বাইকের উপর থেকে নেমে আসুন এখানে। চাঁদ দেখব আর ফুচকা খাবেন। এ সময় আকাশে চাঁদ কোথায় পেলেন? আমি কি, আমি আপনার চাঁদ না? এত সুন্দর একটা ব্যক্তিগত চাঁদ থাকতে আপনি সবাই যে চাঁদ দেখে সেটা খুঁজতে যাবেন কেন? কথাটা শুনে হাসি পেলেও আমি হাসি আটকে রাখলাম। কিন্তু ফুচকলা মামা হেসে দিল। অবন্তীর পাশে বসে আছি। ও একটার পর একটা ফুচকা মুখে পড়ছে। আমি মাঝে মাঝে একটা নিচ্ছি। খাওয়া তো শেষ, এখন যাই। হুম, চলুন। আগে গিয়ে বিল দিয়ে আসুন। আমার কাছে তো টাকা নেই। টাকা নেই তো অর্ডার করেছিলেন কেন? আমি জানতাম আপনি আসবেন তাই। তাড়াতাড়ি বিল দিয়ে আসুন। আমার প্রচুর ঘুম পাচ্ছে। যখন বিল দিতে গেলাম, মামা মুচকি এসে বলল, মামি কিন্তু অসাধারণ মামা। আপনাদের খুব ভালো মানিয়েছেন। আমি মজার ছলে বললাম, নিজের বইয়ের দিকে নজর দেন মিয়া, অন্যের বউকে দেখা বাদ দিন। বাইকে উঠব তখনই অবন্তীর ফোনে কল আসলো। আমি স্পষ্ট দেখতে পেলাম ঠিক ওই ছেলেটার ছবি স্ক্রিনে ভাসছে। আমার থেকেই কিছুটা দৌড়ে গিয়ে অবন্তী কথা বলতে শুরু করলো। রাতে বিছানায় শুয়ে শুয়ে ফেসবুকিং করছি। অবন্তী এসে আমার সামনে হাত পেতে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে? কি হবে? এভাবে হাত পেতে দাঁড়িয়ে আছেন কেন? দিন। কি দিব? কেন? চকলেট দেওয়ার কথা ছিল যে। যার সাথে চুপি চুপি কথা বলছেন তার কাছে গিয়ে চকলেট নেন। কথাটা বিড়বিড় করে বললাম। কিছু বললেন? কই না তো। আমার চকলেট দিন। সাথে কিন্তু আইসক্রিমও দেওয়ার কথা ছিল। আমার মনে নাই। আর আমি এখন বাইরে যেতে পারবো না। আপনি বের হন তো। অবন্তী আর একটা শব্দ উচ্চারণ করল না। হনহন করে হেঁটে চলে গেল। একটু পরেই আবার হনহন করে এসে একটা বালিশ নিয়ে গেল। আমি তেমন কিছু না ভেবেই ফেসবুকিং করছি। তবে একটু পরেই খেয়াল করলাম আম্মু আমার সামনে দাঁড়িয়ে আছে। আম্মুর পেছনে অবন্তী দাঁড়িয়ে আছে। আম্মুর দৃষ্টিতে কেমন আগুন ঝরছে। কি হয়েছে আম্মু? এমন বিষহীন সাপের মতো ফোঁসফোঁস করছো কেন? তোর কি বাসায় থাকার ইচ্ছে আছে? একদমই না। আমি আজ চলে যেতে পারলেই বেঁচে যাই। তাহলে এক্ষুনি বেরিয়ে যা। এক মুহূর্তে যেন তোকে আমার সামনে না দেখি। আম্মু আমার কথা কি সিরিয়াসলি নিল? কি হয়েছে সেটা তো বলবা। তোর সাহস হয় কিভাবে? আমার মেয়েকে তুই রুম থেকে বের করে দিস? আমি আবার কাকে বের করে দিলাম? তুই অবন্তীকে রুম থেকে বেরিয়ে যেতে বলিসনি? হ্যাঁ, কিন্তু কিসের কিন্তু? কি ভেবেছিস ওর এখানে কেউ নেই? তুই আজ সারা রাত রুমের বাইরে থাকবি। বাসার বাইরেও থাকতে পারিস, সমস্যা নেই। কিন্তু আম্মু, কোনো কিছু শোনার সময় নেই। অবন্তী, তুমি এখানে ঘুমাও। আর তুই রুম থেকে বের হ। এখন আমি হাজার চিল্লাতে থাকলেও কোনো কাজ হবে না। একবার ডিক্লেয়ার হয়ে গেছে যখন, তখন ওটাই বহাল থাকবে। ফোন আর ওয়ালেট নিয়ে বের হয়ে ড্রয়িং রুমে আসলাম। হঠাৎই মাথায় অদ্ভুত এক ভূত চাপল। অনেকদিন হলো রাতের শহরটা দেখা হচ্ছে না। আজ যখন সুযোগটা পেয়ে গেলাম, হাতছাড়া করা উচিত হবে না। দরজা বাইরে থেকে লক করা ঠিক হবে না। যদি কারো বাইরে যেতে হয়, তাহলে এখন কি করব? দরজায় ২ বার নক করার পর অবন্তী এসে দরজা খুলল। কিছু বলবেন? হ্যাঁ, দেখুন, আম্মু নিষেধ করেছে তাই চাইলেও ভেতরে আসতে দিবে না। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি। আপনি মেন গেটটা লক করে দিয়েন ভেতর থেকে। বাইরে কোথায় যাচ্ছেন সেটা আপনার না জানলেও চলবে। অবন্তী দাঁড়িয়ে রইল, আমি চলে আসলাম। আজ টঙের দোকানে চা, চায়ের সাথে সিগারেট, এরপর এই হালকা ঠান্ডা আবহাওয়ায় গরম পিঠা, সবকিছুর স্বাদ নেওয়া যাবে। তখন রাত প্রায় ১২টা হবে। অপরিচিত নাম্বার থেকে কল আসলো। আমি সচরাচর অপরিচিত নাম্বার থেকে কল আসলে সেটা রিসিভ করি না। যাই একে একে ৩ থেকে ৪ বার কল আসার পর রিসিভ করলাম।
হ্যালো। ওপাশে থেকে শুধু নাকের শব্দ আসছে। মনে হচ্ছে কেউ কান্না করছে। কে বলছেন? কোথায় আপনি? এবার বুঝতে পারছি এটা অবন্তী। আমি এমন এক স্বামী যার ফোনে তার স্ত্রীর নাম্বার সেভ নেই। আপনি কল করছেন কেন? কোথায় আপনি? আপনাকে তো বলেই আসলাম আমি বাসার বাইরে। আমাকে নিয়ে যান আপনার কাছে। আমি আপনার কাছে যাব। দরকার নেই। আমি তো আপনাকে রুম থেকে বের করে দিয়েছিলাম। তার জন্য তো আমাকে বাসার বাইরে পাঠিয়ে দেওয়া হলো। এখন আপনি থাকুন আপনার রুমে। আমায় আর কল দিবেন না বলে দিলাম। কল কেটে দিলাম। কিন্তু সাথে সাথে আবার কল দিল। এবার কান্নার আওয়াজ আরও বেশি মনে হচ্ছে। আমার দুর্বলতা একটাই, আমি কারো কান্না সহ্য করতে পারিনি। কান্না করতে হবে না, আমি আসছি। এটুকু বলেই কল কেটে দিলাম। গেটের সামনে সে কলিং বেল দেওয়ার আগে গেট খুলে দিল। মনে হচ্ছে দরজায় দাঁড়িয়েছিল। আমি ভেতরে আসতেই আমায় শক্ত করে জড়িয়ে ধরল। আমি না হয় একটু মজা করেছি, তাই জন্য আপনি এভাবে বাইরে চলে যাবেন? এই মুহূর্তে আমার আর বলার কিছু নেই। আমি এখন শুধু নীরব দর্শক। সারা রাত আমাদের দুজনের মাঝে মনে হয় না একচুল পরিমাণ দূরত্ব ছিল, এতটাই শক্ত করে জড়িয়েছিল। সকাল হতেই শুরু হয়ে গেছে ডাকাডাকি, কিন্তু আজ অন্য দিনের তুলনায় ডাকাডাকির পরিমাণটা কিছুটা বেশি। এই যে, আর কতক্ষণ ঘুমাবেন? কেন? তাড়াতাড়ি উঠুন। কেন? আজকে আবার কোথাও যাওয়ার তারিখ আছে নাকি? আজ তো বারবাবাসে যাব। সেখানে গিয়ে আপনাকে একজনের সাথে পরিচয় করিয়ে দেব, যাকে দেখলে আপনি চমকে উঠবেন। আপনার বাবার বাসায় আবার কে এমন আছে যাকে দেখলে আমি চমকে উঠব? সেটা তখন দেখতে পারবেন। এখন তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিন। অবন্তী রুমের বাইরে গেল। আমি তখনই শুয়ে আছি। হঠাৎই তিথি কল করলো। তিথি তো সচরাচর কল করে না। হঠাৎ এই সময়ে কল করলো কেন? কি হয়েছে? দোস্ত, তুই যে ছেলেটার ছবি আমায় দেখিয়েছিলি, সেই ছেলেটা আমায় মেসেজ করেছিল। বলল, আজ নাকি তোরা তোর শ্বশুরবাড়ি যাচ্ছিস। হ্যাঁ, কিন্তু ওই ছেলে কেমনি জানলো? মনে হয় ওদের কোনো প্ল্যান আছে। সাবধানে থাকিস দোস্ত। আজকালকার নিউজগুলোতে দেখতেই পাস, কত কিছুই না ঘটে। নিজেকে সাবধানে রাখিস। তিথি কল কেটে দিল, কিন্তু মাথায় অদ্ভুত এক বিশ্রী চিন্তা দিয়ে গেল। আপনি এখনো বিছানা ছেড়ে ওঠেননি? আমরা যাব কখন? ওইদিকে আবার রাস্তায় অপেক্ষা করছে। রাস্তায় কি অপেক্ষা করছে? কি আবার? আমার বাবা। উনি রাস্তায় অপেক্ষা করছে কেন? যদি রাস্তা ভুলে যান তাই। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। আম্মু আমার সামনে বসে আছে। আচ্ছা আম্মু, আমার কি যেতেই হবে? কেন? না মানে, উনি একাই যাক, আমি কি কি করব? মেয়েটা এতটা রাস্তা একাই যাবে? তাছাড়া তুই তোর শ্বশুরবাড়ি যাবি না? শ্বশুরবাড়ি যাওয়ার কি দরকার? আমি বাসাতেই থাকি। বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নে। মেয়েটা সকাল থেকে কতটা আনন্দে আছে। এই সময় তুই যদি এসব বলিস, তবে মনটা খারাপ করে বসে থাকবে। একজনের মন ভালো রাখতে না জানি আজ কি হাল হয় আমার। শ্বশুরবাড়িটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে নয়। 1 ঘন্টায় পৌঁছে গেলাম। এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল। দুপুরের খাওয়া করে আমায় একটা রুম দেখিয়ে ওখানে রেস্ট নিতে বলল। আমি সেখানে কিছুক্ষণ শুয়েছিলাম। এর মাঝেই দু চোখ জুড়ে রাজ্যের ঘুম চলে আসে। অদ্ভুত একটা স্বপ্নে ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে বুঝতে পারলাম প্রচণ্ড ঘামে সারা শরীর ভিজে আছে। সময়টা ঠিক আন্দাজ করতে পারছি না। হঠাৎই কানে হাসির শব্দ আসলো। বেডের পাশে সোফাটায় যখন তাকালাম, তখন আমার চক্ষু চড়গাছ হয়ে গেল। আমি এখনো ঘুমিয়ে আছি কিনা সেটা চেক করার জন্য শরীরে হালকা চিমটি কাটলাম। কিন্তু আমি জেগিয়েছিলাম। অবন্তীর সাথে যে ছেলেটার ছবি আমি দেখিয়েছিলাম, সেই ছেলেটার অবন্তী সোফায় বসে গল্প করছে। তবে কি তিথির কথাই সত্যি হতে যাচ্ছে? এসব কিছু কি তাহলে আগে থেকেই প্ল্যান করা? অবন্তী সোফা ছেড়ে উঠে আমার পাশে এসে বসল। ঘুম ভাঙল? সেই কখন থেকে ও আপনার জন্য অপেক্ষা করছে। আমার জন্য? আমার জন্য কেন? ছেলেটা ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে দেখে মনের মাঝে একটু একটু ভয়ের সঞ্চার হচ্ছে। কিন্তু অদ্ভুতভাবে হাসতে হাসতে আমার পাশে এসে বলল, জিজু, কি অবস্থা? ছেলেটার ব্যবহারে আমি আরো বেশি অবাক হয়ে গেলাম। আমায় চিনতে পারছেন? আমি কিছুই বলতে পারছি না, শুধু অবাক চোখে তাকিয়ে আছি। আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে নিন, আমরা পরে কথা বলবো, কেমন? এখন আমি আসি। অবন্তী ছেলেটার পেছনে পেছনে রুম থেকে বের হয়ে গেল। ঘুম থেকে উঠতেই চোখের সামনে যদি অদ্ভুত কিছু ঘটে যায়, সেটা কখনোই আমার কল্পনায় ছিল না। তখন আপনার কেমন অনুভব হবে? এখন সন্ধ্যা। চা হাতে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি এবং মাঝে মাঝে চায়ের কাপে চুমুক দিচ্ছি। জিজু কি করছেন? পেছনে ফিরলাম। সেই ছেলেটা। চা খাচ্ছি। তখন তো আপনার সাথে কথাই হলো না, তাই আবার আসলাম আপনাকে বিরক্ত করতে।
আমায় অবশ্যই চিনতে পেরেছেন। কিন্তু আপনি এই বাসায় কেন? সেটা তো অবশ্যই বলবো। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেন? অবন্তী আমার বোন। আমরা যমজ। বিয়ের আগে আপনাকে আমরা কেউ চিনতাম না। আর যেহেতু আপনাদের লাভ ম্যারেজ হয়েছে, তাই আপনার মনে আর আমার বোনের জন্য কতটুকু ভালোবাসা আছে সেটা পরীক্ষা করার জন্য আমার আর অবন্তীর ছবিগুলো আপনাকে দিয়েছিলাম। আমি কনফিউশনে ছিলাম যে আপনি আমায় চিনবেন হয়তো। কিন্তু অবন্তী বলল, আপনি বাসার কাউকেই চিনেন না। তাই এটা আমার জন্য খুব সহজ হয়ে গেছে। সবটা বুঝতে পারছি। কিন্তু আমাদের লাভ ম্যারেজ, এটা আপনাকে কে বলল? কেন? অবন্তী? ওর পছন্দেই তো বিয়েটা হয়েছে। হঠাৎ একদিন এসে বলল ও একজনকে খুব পছন্দ করে। তার বাসা থেকে আমাদের বাসায় বিয়ের কথা বলতে আসবে। প্রথমে কারোর মত ছিল না। কিন্তু যখন আপনার বাসা থেকে আঙ্কেল আন্টি আসলো, তাদের কথা বলে সবাই রাজি হয়ে গেছে। ছেলেটার প্রতিটি কথায় আমি অবাক হয়ে যাচ্ছি। যেখানে আমি অবন্তীকে চিনতামই না, সেখানে অবন্তীর সাথে আর লাভ ম্যারেজ হয়েছে। অথচ এটা আমি জানি না। কি ভাবছেন আপনি? তেমন কিছু না। আপনার বোনকে একটু ডেকে দিবেন? আচ্ছা, আমি ডেকে দিচ্ছি। চায়ে চুমুক দিতে গিয়ে দেখি চা ঠান্ডা হয়ে গেছে। কাপটা সামনে একটা চেয়ারে খেয়ে ভাবনায় ডুবে গেলাম। সোনালি অতীত। লাভ ম্যারেজ শব্দটা আমার কাছে স্বপ্ন ছিল। সেই জন্য জীবনে একজনকে প্রচণ্ড ভালোবেসেছিলাম। কিন্তু কি জানি, কোন এক অদ্ভুত কারণে তাকে হারিয়ে ফেলেছি। আমায় ডেকেছেন? ও আপনি? হ্যাঁ, ডেকেছিলাম। বলুন, কি বলবেন? আমাদের লাভ ম্যারেজ হয়েছে। এটা আপনাকে কে বলল? আপনার সাথে আমার কবে প্রেম ছিল? অবন্তী কিছুটা সময় নীরব থাকলো। আচ্ছা, আপনার স্নিগ্ধাকে মনে আছে? যার সাথে আপনার প্রায় 6 মাসের প্রেমের সম্পর্ক ছিল? হ্যাঁ। কিন্তু আপনি ওকে কিভাবে চিনেন? আমার মাঝে কি স্নিগ্ধার কোনো চিহ্ন খুঁজে পাচ্ছেন? আমি স্নিগ্ধাকে কখনো দেখিনি। আমাদের অনলাইনে কথা হতো। তবে তার ওয়েট। আমি ভালো করে অবন্তীর দিকে তাকালাম। ডানের চোখের নিচে একটা তিল এবং সেই চোখের ভ্রুর মাঝে একটা কাটা দাগ। এখন আমার নিজেকে বিশ্বাস করাটা দুষ্কর হয়ে উঠেছে। আপনি তাহলে? আমি স্নিগ্ধা। তোমার থেকে এক অজানা কারণে আলাদা হয়ে গেলেও আম্মুর সাথে আমার রেগুলার কথা হতো। তিনি আমাকে কথা দিয়েছিলেন আমাকেই তার মেয়ে বানাবে। অতঃপর আম্মু তার কথা রেখেছে। আমিও আম্মুকে কথা দিয়েছিলাম একেবারে বিয়ের পর তোমার সাথে যোগাযোগ শুরু করব। তার আগে না। আমি আমার কথা রেখেছি। এমন কিছু যে আমায় কখনো শুনতে হবে, সেটা আমি কখনো কল্পনাও করিনি। তবে অবন্তীর কথা শুনে আমার দুচোখ দিয়ে আমার অজান্তেই পানি চলে আসলো। এই সে মেয়ে, যার জন্য আমি প্রতিটা রাত কেঁদেছিলাম। তোমার একবার ভাবা উচিত ছিল আমি কতটা কষ্ট পাবো। ভেবেছিলাম। কিন্তু আম্মু বলেছিল, সাময়িক কষ্টের পর যদি দীর্ঘ সময় ভালো থাকা যায়, তবে সেই সাময়িক কষ্টই ভালো। তবে আমি ভেবেছিলাম তুমি হয়তো আমায় ভুলে গেছো। কিন্তু যখন তোমার ফোনে আমার হাতের ছবিটা দেখলাম, তখন বুঝতে পেরেছি তুমি এখনো আমারই আছো। পুরুষ যাকে ভালোবাসে তাকে কখনো ভুলে যায় না। সময়ের বিবর্তনে শুধু প্রকাশ করা বন্ধ করে দেয়। সবশেষে আমি তোমাকে পেয়ে গেছি। এর থেকে বেশি কিছু কখনোই আমার চাওয়ার ছিল না। অবন্তীকে শক্ত করে জড়িয়ে ধরলাম। একটা সময় স্বপ্ন ছিল তোমায় এভাবে আপন করে নেওয়া। এখন বুঝি স্বপ্ন নেই? এখন তো সেটা বাস্তব। এভাবেই থেকে যেও সারাটা জীবন আমার সেই তুমি হয়েই। সমাপ্ত।